সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি ২১তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্বের আজকের অনুষ্ঠানে। আজকের বিতর্কের বিষয় পথচারীদের সচেতনতাই ফুটপাতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে। বিষয়ের পক্ষে বলবে হাজী মোহাম্মদ মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, এবং বিপক্ষে বলবে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা। দর্শক মণ্ডলী, আমরা পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের তার্কিকদের সাথে। পক্ষ দল হাজী মোহাম্মদ মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন মনোয়ার আলীম তন্ময়, তৌফিকুল ইসলাম ও তাদের দলনেতা ইকবাল হাসান। বিপক্ষ দল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বক্তারা হলেন লতিফা শারমিন, রথীন্দ্রনাথ সরকার ও তাদের দলনেতা ইমাম হোসেন। আজকের প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর মাহবুব সরফরাজ, সহযোগী অধ্যাপক, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা; ডক্টর সৈয়দা আরিন জামান, গবেষক ও কলামিস্ট; ডক্টর এস.এম. মোর্শেদ, প্রাক্তন বিতার্কিক, যোগাযোগ বিশেষজ্ঞ, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; ফাতেমা রশিদ, স্পেশাল পিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ঢাকা; প্রফেসর এস.এম. ওয়াহিদুজ্জামান, চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি সাদাত কলেজ, টাঙ্গাইল। সম্মানিত বিচারক মণ্ডলী যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা ৫, ভাষার ব্যবহার ও উচ্চারণ ৫, তত্ত্ব ও তথ্য পরিবেশনা ১০, যুক্তি প্রয়োগ ও খণ্ডন ৫। সভাপতি হিসেবে বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন প্রফেসর আব্দুল খালেক, সাবেক উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এবারে সম্মানিত সভাপতিকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন আজকের বিতর্কের নিয়মগুলো সংক্ষেপে জেনে নেই। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট ৫ মিনিট করে সময় পাবেন। এক্ষেত্রে ৪ মিনিটের সতর্ক সংকেত ও ৫ মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত ২ মিনিট করে সময় পাবেন। এক্ষেত্রে ১.৫ মিনিটের সতর্ক সংকেত ও ২ মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিতর্ক প্রতিযোগিতার দর্শক শ্রোতাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, স্বাগতম। ইতিমধ্যেই আপনারা শুনে ফেলেছেন আজকের এই বিতর্কের বিষয়বস্তু। বিষয়টি হচ্ছে পথচারীদের সচেতনতাই ফুটপাতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে। আজকের এই বিতর্কে পক্ষে যারা কথা বলবেন হাজী মোহাম্মদ মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, আর বিপক্ষে থাকবে এশিয়ান বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশ। আমি বিতর্ক প্রতিযোগিতা এখনই শুরু করে দিচ্ছি, আহ্বান জানাচ্ছি। আজকের এই বিতর্কের পক্ষে কথা বলবে হাজী মোহাম্মদ মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আজকের প্রথম বক্তা মনোয়ার আলীম তন্ময়। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই মহান সভাতে যে বিষয়টি নিয়ে আমাদের কথা বলতে হবে সেটি হচ্ছে পথচারীদের সচেতনতাই ফুটপাতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে। মাননীয় সভাপতি, আজকে প্রথম বক্তা হিসাবে কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যেগুলো সংজ্ঞায়ন করে যাব। প্রথমে আসছে পথচারী বলতে আমরা কি বুঝি। আসলে যারা পথে চারণ করে, অর্থাৎ যারা পথে চলাফেরা করে কিংবা গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য যারা পথকে ব্যবহার করে তাদেরকে বলা হয় পথচারী। আর সচেতনতা বলতে মাননীয় সভাপতি এখানে বলা হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি যদি ওয়াকিবহাল থাকেন, তার মধ্যে যদি আত্মোপলব্ধি ঘটে কিংবা কোনো কাজ করতে তিনি যখন উদ্ধত হন তখন সেটিকে বলা হচ্ছে সচেতনতা। মাননীয় সভাপতি এখানে যে রস্যই একটি স্বরধ্বনি রয়েছে সচেতনতার পরে, সেটিকে আমরা বলছি যেটি একটি আলংকরিক বিষয়, অর্থাৎ
পথচারীদের যে সচেতনতা সেটি ছাড়াও আর অনেকগুলো বিষয় থাকতে পারে, যেমন থাকতে পারে আইনের প্রয়োগ থাকতে পারে, সরকার থাকতে পারে, গণমাধ্যম থাকতে পারে, এগুলো ভূমিকা রাখতে পারে সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য ফুটপাতের। মাননীয় সভাপতি, আমরা বলছি যে এখানে যে পথচারীদের যে সচেতনতা রয়েছে সেটি মুখ্য ভূমিকা পালন করবে। মাননীয় সভাপতি, ফুটপাত বলতে আমরা কি বলছি? ফুটপাত বলতে আসলে বোঝানো হচ্ছে যে পথ বা পায়ে হাঁটার জন্য যে পথটি রয়েছে সেটি হচ্ছে ফুটপাত, কিংবা রাস্তার যে অংশতে পথচারীরা তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য ব্যবহার করে, হয়তোবা সেটি হতে পারে ফুট ওভারব্রিজ, সেটি হচ্ছে ফুটপাত। মাননীয় সভাপতি, এখানে যে সঠিক ব্যবহারটুকু রয়েছে সেটির সঙ্গে আমরা এভাবে করছি যে এটি হচ্ছে যথার্থ ব্যবহার। আমরা জানি মাননীয় সভাপতি যে পথটি রয়েছে কিংবা যে ফুটপাত পথটি রয়েছে সেটি হচ্ছে যারা পথচারী রয়েছেন তাদের ব্যবহার করার জন্য। এখন যদি পথচারীরা যদি যত্রতত্র রাস্তা পার হয় তাহলে কিন্তু ফুটপাতের সঠিক ব্যবহারটুকু নিশ্চিত হয় না। আমরা বলছি সঠিক ব্যবহার তখনই নিশ্চিত হবে যখন পথচারীরা ফুটপাতকে ব্যবহার করতে পারবে। মাননীয় সভাপতি, দ্বিতীয় যে বিষয়টিকে আমরা সঠিক ব্যবহার হিসাবে বিবেচনা করছি সেটি হচ্ছে যে আমরা জানি যে পথচারীরা যখন ফুটপাতে চলাফেরা করে তখন দেখা যায় যে নানা ধরনের বাধা বিঘ্নতা সৃষ্টি হয়, এবং এটি সৃষ্টি করা হয়। মাননীয় সভাপতি, কীভাবে সৃষ্টি করা হয়? অনেক সময় দেখা যাচ্ছে মোটরসাইকেল আরোহী তারা ফুটপাতে চলে, অনেক সময় দেখা যায় যে অবৈধ দোকানপাট সেখানে স্থাপন করা হয়। এমনকি মাননীয় সভাপতি, গত কয়েকটি সরকারের যদি আমরা পর্যালোচনা করি তাদের কার্যক্রমের, তাহলে আমরা দেখতে পাবো তাদের যে রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের শাখা অফিস কিন্তু ফুটপাতে স্থাপন করা হয়। মাননীয় সভাপতি, এগুলো কিন্তু সঠিক ব্যবহারটুকুকে নিশ্চিত করতে পারে না। আর মাননীয় সভাপতি, যে সর্বশেষ যে শব্দটি রয়েছে যেটি আমরা সংজ্ঞায়ন করছি সেটি হচ্ছে নিশ্চিত করতে পারে। মাননীয় সভাপতি, আমরা বলছি যে যখন পথচারীদের যে সচেতনতা এটিই পারে যে ফুটপাতের সঠিক ব্যবহার কিংবা যথার্থ ব্যবহার সেটিকে সম্ভবপর করতে। মাননীয় সভাপতি, আজকে আমরা দুটি প্রশ্নের উত্তর দিয়ে যাব, এবং দুটি প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমরা যে পক্ষে অবলম্বন করছি এবং যে অবস্থানে দাঁড়িয়ে কথা বলছি সেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। প্রথম যে বিষয়টি দাঁড়াচ্ছে এখানে সেটি হচ্ছে কেন পথচারীরা কিংবা পথচারীদের যে সচেতনতা সেটা যদি সৃষ্টি করা হয় কিংবা সেটা যদি সৃষ্ট হয় তাহলে কীভাবে সঠিক ব্যবহারটুকু ফুটপাতের নিশ্চিত হবে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে ঢাকা শহরে 42% মানুষ তারা ফুটপাত ব্যবহার করে। এখন এই ফুটপাত ব্যবহার করার সময় অনেকাংশে দেখা যায় যে ফুটপাতের কোনো সমস্যা নেই, ফুটপাতে কোনো বাধা বিঘ্নতা নেই, কিন্তু তারা যত্রতত্র রাস্তা ব্যবহার করছে ফুটপাত ব্যবহার না করে, ফুট ওভারব্রিজ না ব্যবহার করে। মাননীয় সভাপতি, এটি যখন করা হয় তখন ফুটপাতের সঠিক ব্যবহারটুকু নিশ্চিত হয় না। এখন মানুষ কীভাবে সেই ফুটপাতটুকু ব্যবহার করবে? কোনো আইনের দোহাই দিয়ে কিন্তু এই ফুটপাতের সঠিক ব্যবহারটুকু নিশ্চিত করা সম্ভবপর হবে না যদি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি না হয়। মানুষ যদি না বুঝে যে আমার ফুটপাত ব্যবহার করা উচিত, যদি আমি ফুটপাত ব্যবহারটুকু না করি, তাহলে মাননীয় সভাপতি, যে একটি জরিপ রয়েছে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান 2005, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে যে সড়ক দুর্ঘটনা ঘটে তার 40% হচ্ছে মাননীয় সভাপতি পথচারীদের দ্বারা। এখন কথা হচ্ছে যে পথচারীরা সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে কেন? কারণ হচ্ছে তারা ফুটপাতের সঠিক ব্যবহারটুকু নিশ্চিত করতে পারছে না। এখন এই যে নিশ্চিত করার যে বিষয়টুকু মাননীয় সভাপতি, আমরা বলছি আমাদের পক্ষ থেকে এটি তখনই সম্ভবপর হবে যখন তাদের মধ্যে একটি আত্ম উপলব্ধি আসবে। মাননীয় সভাপতি, দ্বিতীয় যে বিষয়টি আমরা বলছি কেন এটি সম্ভবপর হবে, যখন মানুষের মধ্যে কিংবা হচ্ছে যারা পথচারী তাদের মধ্যে একটি আত্মসমালোচনা আসবে কিন্তু আত্ম উপলব্ধি আসবে। মাননীয় সভাপতি, দেখুন, বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যে দেশে হাইকোর্টের রুলিং পর্যন্ত রয়েছে যে কোনো মোটরসাইকেল আরোহী ফুটপাত ব্যবহার করতে পারবে না। বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যে দেশে প্রজ্ঞাপন রয়েছে যে কোনো অবৈধ দোকানপাট এখানে স্থাপন করা যাবে না ফুটপাতের ওপরে, এবং বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বলা হচ্ছে হাইকোর্টের রুলিং রয়েছে যে কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠনের অফিস এখানে স্থাপন করা যাবে না। আসলে কি হচ্ছে মাননীয় সভাপতি? না, হচ্ছে না। কোনো আইনই আসলে পারছে না এই সকল অবৈধ দোকানপাটকে ফুটপাত থেকে উপরে নিয়ে আসতে। মাননীয় সভাপতি, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে নিয়ে আসা যেতে পারে, সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশের যে বাজেট বরাদ্দকরণ সেটি হচ্ছে মাত্র 0.58%। মাননীয় সভাপতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর একটি জরিপ মোতাবেক মাননীয় সভাপতি, বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে শাখাটি রয়েছে তারা তাদের 18% সময় মাত্র তারা অপরাধ নির্মূলের জন্য ব্যবহার করে থাকে। এখন মাননীয় সভাপতি, এখন যখন আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো রয়েছে এবং আইনের যখন কতগুলো গাফিলতি রয়েছে, যখন তারা এই সকল ফুটপাতের সঠিক ব্যবহারটুকু নিশ্চিত করতে পারে না, তখন আমরা বলছি এখানে আত্মসমালোচনার দরকার, আত্ম উপসর্গের দরকার এবং আত্ম উপলব্ধির দরকার। এই আত্ম উপলব্ধি যখন আসবে তখন মানুষ স্ব-ইচ্ছায় এই ফুটপাতের সঠিক ব্যবহারটুকু নিশ্চিত করতে পারবে। এখন কথা হচ্ছে মাননীয় সভাপতি, এটিকে আসলে অসম্ভব কোনো বিষয় না। মাননীয় সভাপতি, আমরা বলছি এটা কোনো আসলে অসম্ভব কোনো বিষয় না,
কারণ ব্যক্তিগত বিষয় থেকে একটি সামাজিক আন্দোলনের উদাহরণ আমাদের দেশে অনেক এসেছে। আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, এটি কিন্তু আমাদের যে সচেতনতা সেখান থেকে এসেছে মাননীয় সভাপতি। ফুলবাড়ির যে কয়লা খনিতে যে আন্দোলনটুকু হয়েছিল সেটি এসেছিল মাননীয় সভাপতি আমাদের আত্মোপলব্ধি থেকে মাননীয় সভাপতি। পথচারীদের সচেতনতায় ফুটপাতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে, এর পক্ষে কথা বললেন মনোয়ার আলিম তন্ময়। এই বিতর্কের এখন বিপক্ষে কথা বলবেন এশিয়ান বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশ পক্ষ থেকে লতিফা শারমিন। লতিফা শারমিনকে আমি কথা বলার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচারক মণ্ডলী এবং আজকের উপস্থিত সবাইকে। আমাদের আজকের বিতর্কের বিষয় পথচারীদের সচেতনতায় ফুটপাতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আজকের পক্ষের বন্ধুরা শুধুমাত্র পানি দিয়ে আমাদের খিচুড়ি খাবার আমন্ত্রণ জানাচ্ছেন, যা কিনা আমরা যদি লক্ষ্য করি সচেতনতার মাধ্যমে ফুটপাতের সঠিক ব্যবহার নিশ্চিত করার মতো। আমরা জানি স্বভাবতই মানুষ সচেতনভাবে অসচেতন জীবনযাপন করে, তাই আমরা বলতে চাচ্ছি ফুটপাতের ক্ষেত্রে পথচারীদের সচেতনতা নয়, বরং ফুটপাত সংক্রান্ত যুগোপযোগী নীতিমালা প্রণয়ন এবং তার সঠিক বাস্তবায়নই ফুটপাতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে। আমাদের আজকের বিতর্কের জায়গাটি হচ্ছে ফুটপাতের এই সঠিক ব্যবহারটি নিশ্চিত করবে কে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা লক্ষ্য করি ফুটপাত সংক্রান্ত যে 5টি এজেন্ট ফুটপাতের সাথে সরাসরি জড়িত রয়েছে, সেই 5টি এজেন্ট হচ্ছে সরকার, সিটি কর্পোরেশন, ডিএমপি, পথচারী এবং হকার। মাননীয় সভাপতি, আজকে শুধুমাত্র একটি এজেন্টকে সচেতন করে আমরা কি করে সামগ্রিক বিষয়টি সমাধান করব তা প্রশ্ন রয়ে গেল আমাদের আজকে পক্ষের বন্ধুদের কাছে। আজকে যদি আমরা আমাদের পথচারীদের কথাটি শুধু ভাবি, সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রধান সমস্যাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আজকে ফুটপাতগুলো কোন সমস্যায় জর্জরিত? হকাররা বসছে পণ্যের পসরা নিয়ে, ময়লা আবর্জনার স্তূপ, ফুটপাতগুলোর ভঙ্গুর দশা, ছোট যানবাহনের চলাচল, অনেক ক্ষেত্রে গাড়ি পার্কিং, আবাসন প্রকল্পগুলোর মালামাল রাখার জায়গা এবং গাড়ির ওয়ার্কশপ ও ছোট স্থায়ী অস্থায়ী দোকান গড়ে ওঠা। কিন্তু এই ক্ষেত্রে একজন পথচারী কি ভূমিকা রাখবে এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে? তার সচেতনতা দিয়ে কি তিনি সকল সমস্যার সমাধান করতে পারবেন না। তাই আমাদের প্রয়োজন একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, দুঃখজনক হলেও সত্য, 26শে আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বাসের ধাক্কায় মারা গেলেন। অকালে ঝরে পড়ল একটি তরুণ মেধাবী প্রাণ। আর ঠিক তার পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভিসি থেকে শুরু করে সাধারণ ছাত্রছাত্রীরা চাচ্ছেন একটি সুষ্ঠু নীতিমালা যেটি বাস্তবায়ন হবে, যার প্রয়োগ ঘটবে। তারা কিন্তু বলছেন না সচেতনতার কথা, তারা ড্রাইভারের সচেতনতার কথা বলেনি, পথচারী সচেতনতার কথা বলেনি, তারা বলে গিয়েছেন একটি নির্দিষ্ট নীতিমালার কথা। তাই আজকে আমরা সেই জায়গা থেকে বলছি, আজকে আমরা একটি নির্দিষ্ট নীতিমালা চাচ্ছি। ধরা যাক একজন সচেতন পথচারী যাকে প্রতিদিন ফুটপাত দিয়ে হাঁটতে হচ্ছে, সে আপনি আমি কিংবা এখানকার যে কেউ একজন হতে পারে। সেই পথচারীটি যখন প্রতিদিন ফুটপাত দিয়ে হাঁটতে গিয়ে এই সমস্যাগুলোর সম্মুখীন হবে, অর্থাৎ প্রতিদিনই তিনি মোটরসাইকেলে দ্বারা আঘাতপ্রাপ্ত হবে, তাকে হকারদেরকে ডিঙ্গিয়ে যেতে হবে, ময়লা আবর্জনার পাশ কাটিয়ে তার নাকে রুমাল চাপিয়ে যেতে হবে, সেই ক্ষেত্রে তার সচেতনতাটা আসলে কোথায় থাকবে? তার সচেতনতাটি হবে সেই ছাত্র শিক্ষকের গল্পের মতো। শিক্ষক ছাত্রকে বলেছিলেন, বাবা আমাকে একটি মাছের ছবি এঁকে দাও তো। শিক্ষক কিছুক্ষণ পরে গিয়ে দেখেন ছাত্র তার খাতায় কিছু দাগ কেটে রেখেছে। বললেন, মাছটি কোথায়? ছাত্রটি বলল, স্যার মাছ তো পানির নিচে থাকে, মাছের পানিতেই আছে। অর্থাৎ সচেতনতা হারিয়ে যাবে। আবার ধরা যাক কিছু বিপ্লবী মনা মানুষ যারা অনেক বেশি বিপ্লবী, তারা আজকে ফুটপাতে একটি রণক্ষেত্র তৈরি করলো, অর্থাৎ তারা হকারদেরকে সরিয়ে দিল, যারা গাড়ি চলাচল করছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছে, অর্থাৎ ফুটপাত থেকে তারা সকল সমস্যা সরিয়ে দিল, কিন্তু তার সমাধান করলো না। কিন্তু তারা যখন রণে ভঙ্গ দিবে তখন সেই সমস্যাগুলো আবার ফুটপাতে এসে দাঁড়াবে। অর্থাৎ ফুটপাতের পথচারীদের সচেতনতা দিয়ে ফুটপাতের সমস্যার সমাধান হবে না। সেই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন এবং তার বাস্তবায়ন। যেই নীতিমালাগুলোর মধ্যে থাকবে আইন প্রণয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং পুনর্বাসন ব্যবস্থা এবং বাস্তবায়নের ক্ষেত্রে জবাবদিহিতা, পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। আর যার বিস্তারিত আলোচনা করে যাবেন আমার পক্ষে দ্বিতীয় বক্তা। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা শুধুমাত্র সচেতনতার কথা বলি, বাংলাদেশের মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরায়, তৃতীয় বিশ্বের একটি দেশ, যেই দেশের মানুষ তাদের মৌলিক 5টি অধিকার পূরণের ক্ষেত্রে হরহামেশায় তাদেরকে দৌড়দৌড়ি করতে হয়, তারপরও তারা পারছে না, তখন তাদের কাছ থেকে সচেতনতার মতো একটি কল্পনা বিলাস স্বপ্ন আমাদের কাছে আশা করা খুবই দুঃখজনক। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন আজকে যখন আমি ফুটপাত দিয়ে হাঁটতে যাচ্ছি, সেই ফুটপাতটি যদি হয় এয়ারপোর্টের কোনো একটি ফুটপাত, তবে আমি কী সমস্যার মধ্যে পড়তে যাব? এয়ারপোর্টের ফুটপাতগুলোর প্রথম দিক
থেকে আমরা লক্ষ্য করি, প্রথমে সেখানে রয়েছে নর্দমা, অনেকগুলো খোলা ম্যানহল, তারপর রয়েছে কিছু গাড়ির ওয়ার্কশপ এবং তারপর রয়েছে স্থায়ী এবং অস্থায়ীভাবে ছোট ছোট কিছু দোকানপাট। আমার কোন সচেতনতা দিয়ে আমাকে ফুটপাত দিয়ে হাঁটাবে? আমি তো পারবো না আজকে এদেরকে মারিয়ে যেতে। কিন্তু এক্ষেত্রে যদি আমরা একটি নীতিমালা প্রণয়ন করি, হকারদের আমরা পুনর্বাসন ব্যবস্থা করে থাকি, ফুটপাতগুলো নিরামত করি, তাহলে কিন্তু মানুষ সভাপতি আমরা আজকে এই সমস্যাগুলো থেকে সমাধান করতে পারবো। আজকে যখন ফুট ওভার ব্রিজের কথা আসছে মাননীয় সভাপতি, খিলকেট থেকে আবদুল্লাপুর পর্যন্ত 7টি ফুট ওভার ব্রিজ পড়ে, এর মধ্যে 3টি ফুট ওভার ব্রিজ চলাচলের অযোগ্য, আর বাকি ফুট ওভার ব্রিজগুলোতে বসে হকারদের দোকান। এক্ষেত্রে আমি আমার কোন সচেতনতা দিই ফুট ওভার ব্রিজ থেকে আজকে হকারদেরকে সরাবো? মাননীয় সভাপতি, আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তবে আমরা দেখতে পাবো বহু বছর ধরে চলে আসা ধূমপানের প্যাকেটে বিশেষ দ্রষ্টব্য ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা সংবলিত সচেতন বাণীটি আমাদেরকে সচেতন করতে পারছে না। তখনই আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের জন্য একটি নীতিমালা প্রণয়ন দরকার এবং তার বাস্তবায়ন দরকার। তাই মাননীয় সভাপতি, আমি বলতে চাচ্ছি যে পথচারীদের সচেতনতা নয়, বরং যুগোপযোগী নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নে আমাদের ফুটপাত সমস্যার সমাধান করতে পারে এবং ফুটপাতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ লতিফা শারমিনকে। তিনি কথা বললেন আজকের বিতর্কের বিপক্ষে, এশিয়ান বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশ থেকে। এরপর এখন আজকের এই বিতর্কের পক্ষে কথা বলবেন হাজী মোহাম্মদ মহসিন হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৌফিকুল আলমকে কথা বলার জন্য। বিপক্ষ দলের প্রথম বক্তা আসলেন এবং তিনি যে স্ট্যান্ডটি দাঁড় করালেন সেটি হলো নীতিমালা প্রণয়ন করতে হবে এবং সঠিক বাস্তবায়ন করতে হবে। মানে স্পিকার, এটি খুব অ্যাজ ইউজুয়াল কথাবার্তা হয়েছে। আমরা যদি বাংলাদেশের যে কোনো সমস্যার সামনে নিয়ে আসি এবং বলি বাংলাদেশের উন্নয়ন কীভাবে সম্ভব, উন্নয়নের জন্য উন্নয়ন নীতিমালা তৈরি করতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে, কিন্তু বাংলাদেশ তো পারে না মাননীয় স্পিকার। এখন কীভাবে পারবে? যখন আমরা দেখি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে একটি বাচ্চা মারা যায়, তখন তারা আন্দোলন করে, যেখানে তারা যারা চলাচল করে তারা যখন আন্দোলন করে, তখন আমরা দেখতে পাই যে সেখানে একটি ওভারব্রিজ হয় মাননীয় স্পিকার। ঠিক একইভাবে যখন আমরা দেখি জাহাজ ভাঙ্গা শিল্প আমাদের সাগরকে ধ্বংস করে দিচ্ছে, পরিবেশবাদীরা যখন সচেতন হয় তখন দেখি সেই সমস্যাটির সমাধান হয় মাননীয় স্পিকার। তাই তিনি নিজেই স্বীকার করে গিয়েছেন বাংলাদেশের মানুষ খেতে পায় না। ঠিক একইভাবে বাংলাদেশের সমস্যাটি সামগ্রিক, সারা বাংলাদেশ নানান সমস্যায় জর্জরিত। এই কারণে আমি যখন যেখানে সচেতনতার কথা বলবো এবং সরকারকে বলবো যে আসলে বাংলাদেশের সরকারি অবস্থা কী কিংবা বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কী, খুব স্বাভাবিকভাবে দরিদ্র একটি দেশ, তৃতীয় বিশ্বের দেশ, অন্যান্য দেশের মতো আমাদের দেশেও নানা ধরনের রাজনৈতিক বিশৃঙ্খলা রয়েছে এবং এর ফলশ্রুতিতে দেখতে পাই আজকে ফুটপাত থেকে চাঁদা তুলে কারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ কিংবা ওই মহল্লার যারা সবচেয়ে বেশি প্রভাবশালী মানুষ স্পিকার। এখন সামগ্রিক রাজনৈতিক অবস্থার পরিবর্তন আপনি ঘটাবেন নাকি আপনি সচেতন হবেন ঠিক এক একটা স্পেসিফিক জায়গাতে, যেখানে যে সমস্যার সম্মুখীন হবে সেখান থেকে আন্দোলন গড়ে তুলবে, সচেতন হবে, ঠিক সেই জায়গাতে সরকার এগিয়ে আসবে। কেননা সরকার আর যাই হোক তারা জানে যে জনগণ কী জিনিস, কেননা জনগণ যেখানে সচেতন হয়েছে সরকারকে সেখানে সচেতন হতেই হয়েছে মাননীয় স্পিকার। কেননা তারা যতক্ষণ সরকার যতক্ষণ জনগণকে অন্ধকারে রাখতে পারে ততক্ষণ তারা যত ধরনের অনৈতিক কাজ করতে পারে, রাজনৈতিকভাবে হোক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক মাননীয় স্পিকার, যখন জনগণ সচেতন হয়ে যায় সেটি আর করা সম্ভব হয় না মাননীয় স্পিকার। তারা বলছেন বাস্তবায়নের কথা, সব বাস্তবায়ন আপনি কীভাবে করবেন? একটি আইন করে দেওয়া হয়েছে যে 50 টাকা জরিমানা ধূমপানের ফলে, তাহলে তো আপনি প্রত্যেক ধূমপানের পেছনে এক একজন করে পুলিশ লাগাতে হবে। কিন্তু আজকে আমি সচেতন, যখন আমার সামনে কেউ ধূমপান করে আমি বলি ভাই আইন আছে, আপনি ধূমপানটি করতে পারবেন না, আর আপনি বলছেন আপনি দরিদ্র, আপনার এত সচেতনতা নেই, সেজন্য আপনি বলতে পারবেন না যে ভাই আমার সামনে ধূমপান আপনি করবেন না। মাননীয় স্পিকার, সচেতনতা হচ্ছে উপলব্ধির ব্যাপার, আত্ম উপলব্ধির ব্যাপার মাননীয় স্পিকার। এটি যখন আপনি করতে পারবেন তখন আপনার সেখানে করণীয়টি কী এবং আপনি বুঝতে পারবেন যে এটি করতে গেলে আমাকে কোথায় চাপ প্রয়োগ করতে হবে। আমাকে ব্লগে লিখতে হবে, না পাঠকের যে পাতা রয়েছে সেখানে লিখতে হবে, নাকি আমাকে প্রেস ক্লাবের সামনে যেতে হবে, অথবা যখন একটি মোটরসাইকেল হাইকোর্ট থেকে যখন বলা হয় যে ফুটপাত দিয়ে মোটরসাইকেল চলতে পারবে না মাননীয় স্পিকার, এটি যখন আমি জানবো, সচেতন হব, তখন তো আমি খুব ভালোভাবে বুঝবো যে আমি সচেতন, আমি জানি আসলেই তার অধিকারটি নেই ফুটপাত দিয়ে চলাচল করার। তখন আমি তাকে বলতে পারবো ভাই এই নিয়মটি তো নেই, আসুন আমরা সবাই প্রতিবাদ করি, আমরা নিজেরা হাঁটতে পারছি না জ্যামের কারণে, মোটরসাইকেল কীভাবে ফুটপাতে ওঠে। এটি হচ্ছে সচেতনতা মাননীয় স্পিকার। প্রত্যেক জায়গাতে আপনি কখনোই পুলিশ মোতায়েন করতে পারবেন না, আর প্রত্যেক জায়গাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা সম্ভব নয় মাননীয় স্পিকার। সে কারণেই জনগণের সচেতনতা একটি দেশকে সুন্দর জায়গাতে নিয়ে যায় মাননীয় স্পিকার। একটি কথা বলি, সচেতনতার কথা বলছেন, আজকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ফাঁকা ওভারব্রিজ থাকে, সেখান দিকে কেউ হাঁটে না, কিংবা ফাঁকা ফুটপাত, ফাঁকা রাস্তা, দেখে রাস্তা তো ফাঁকাই রয়েছে, আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন দেখা যাচ্ছে ফাঁকা রাস্তায় উপর দিককে তাকিয়ে কারিনা কাপুরের বিজ্ঞাপন দেখা হয়। ঠিক একইভাবে ফাঁকা রাস্তা পায়ে যখন একটি গাড়ি অ্যালোপাথ্রাইডে আসে তখন মাননীয় স্পিকার ফাঁকা রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় মাননীয় স্পিকার। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে যেখানে গাড়ি ঢুকতেই পারে না, সেখানেও একটি প্রাইভেট কারের ধাক্কায় একজন শিক্ষকের স্ত্রী মারা গিয়েছিলেন মাননীয় স্পিকার। কথা হলো যে আসলে ফুটপাত দেওয়া হয়েছে, আমি যদি ভাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাতে গাড়ি ঘোড়া কম আসে, এখানে অনেক ফাঁকা, আমি ফুটপাত ব্যবহার করার দরকার কি, তাহলে যে কোনো সময় আমার অ্যাক্সিডেন্ট
স্ট্যান্ডকে হয়ে যেতেই পারে মাননীয় স্পিকার। সুতরাং আমাকে বুঝতে হবে যে আমার সচেতনতা, আমার দায়িত্ব কোনটি। আমার দায়িত্ব হলো যে আমাকে ফুটপাত ব্যবহার করতে হবে, আমাকে জ্যাব্রা ক্রসিং পর্যন্ত অপেক্ষা করতে হবে, আমি রাস্তা পারাপারের জন্য, অথবা ওভারব্রিজ ব্যবহার করতে হবে। এটি হচ্ছে সচেতনতা। আমি সচেতন, তাই আমি এই কাজটি মেনে চলি, এবং আমার যে ভাইটি সচেতন না এবং যারা সচেতন না তাদের মধ্যে অনেকে হয়তো মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে যায়, এবং আমরা দেখি যে একটি মর্মান্তিক মৃত্যু আমাদের সামনে প্রায় এসে হাজির হয়। মাননীয় স্পিকার, আজকে সচেতনতার কথা যদি বলি, আজকে বাড়ি ভাড়া কে নিয়ন্ত্রণ করবে? যার বাড়ি সে বলবে যে এত টাকা ভাড়া, 5,000 বাড়াইলাম, আপনি যদি থাকবেন, না থাকলে চলে যান। এই যদি হতো, আমরা যদি কেউ সচেতন না হতাম, তাহলে কিন্তু বাড়ি ভাড়া আরও অনেক বাড়তো। কিন্তু কিছুদিন আগে দেখেছি পত্রিকায় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেছে যে বাড়ি ভাড়া কীভাবে এত হওয়া সম্ভব। তখন বলা হয়েছে যে বাড়ি ভাড়া আইন আরও বেশি যুগোপযোগী করা হোক, এবং বাড়ি ভাড়া আইন ভালো কীভাবে বাস্তবায়ন হয় আমরা সবাই চাই। কেননা এখানে অনেক মানুষ এখানে জড়িত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাড়ি ভাড়া করে থাকতে হয় এই ঢাকা শহরে। সুতরাং মাননীয় স্পিকার, যখন অধিকার সম্পর্কে বুঝি তখন আমার শক্তিটি কী সেটি আমি বুঝে ফেলি, এবং আমার শক্তি যখন আমি বুঝি তখন আর কেউ আমাকে আটকে রাখতে পারে না, এবং আমার অধিকার আমি ছিনিয়ে নেই। পথচারীর অধিকার পথচারী নিজেই ছিনিয়ে নিতে পারবে যখন পথচারী সচেতন হবে। মাননীয় স্পিকার, এই দারিদ্র্যের সাথে বা বাংলাদেশের মানুষ নুন আনতে পান্তা ফুরায় এই ধরনের কথাবার্তা বলে আমরা পিছিয়ে যদি থাকি, আসলে সমস্যার সমাধান কখনোই হবে না। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এখন কথা বলবেন রথীন্দ্রনাথ সরকার। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় সভাপতি, পথচারীদের সচেতনতায় ফুটপাতের সঠিক ব্যবহার নিশ্চিত করবে। মাননীয় সভাপতি, বিরোধিতা করছি। মাননীয় সভাপতি, আমরা একটি সামগ্রিক রূপরেখার কথা বলছি, যে সামগ্রিক রূপরেখার মধ্য দিয়ে সুষ্ঠু নীতিমালা প্রণয়নের মধ্য দিয়ে এবং তার সঠিক বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা গড়ে তুলতে পারবো পক্ষ দলের কথা অনুযায়ী সোনার বাংলা, আর গড়ে তুলতে পারবো রাজপথের আমাদের ফুটপাতের সঠিক ব্যবহার। মাননীয় সভাপতি, প্রথমেই চলে আসি যুক্তি খণ্ডনের ব্যাপারে। আজকে বলা হয়েছে ফুটপাত থেকে চাঁদা তোলা হয়, কিন্তু সেখানে স্পষ্ট করে বলা হয়নি কেন ফুটপাত থেকে চাঁদা তোলা হচ্ছে এবং এসবগুলো বন্ধ করবার জন্য কি করা প্রয়োজন। তার সামগ্রিক রূপরেখা যখন বর্ণনা করা হয় না, তখন তাদের আজকের বিতর্কের দুর্বলতা প্রমাণ পায়। মাননীয় সভাপতি, আজকে আমরা একটি সামগ্রিক যে রূপরেখার কথা বলছি, তার বাস্তবায়ন যদি আমরা করতে পারি সুষ্ঠুভাবে, তাহলে আমাদের সব সমস্যার সমাধান আমরা করতে পারবো। মাননীয় সভাপতি, পক্ষ দলের প্রথম বক্তা এসে বলে গিয়েছেন যে আমাদের আত্মস্থ উপলব্ধি করতে হবে, আমরা উপলব্ধির মধ্য দিয়ে আমরা সব সমস্যার সমাধান করতে পারবো। মাননীয় সভাপতি, এখানে প্রশ্নটি হচ্ছে আমাদের কোন ধরনের সচেতনতা, পথচারীদের কোন ধরনের সচেতনতা, যারা রাস্তার পাশে যে হকাররা পণ্যের পসরা নিয়ে বসেছেন, যারা দুবেলা দুমুঠো ভাতের জন্য সংগ্রাম করেন, তাদেরকে সেখান থেকে সরে যেতে বাধ্য করবে, তার প্রমাণ তারা দিয়ে যাননি, তার উদাহরণ তারা দিয়ে যাননি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমরা বলছি সেই রূপরেখার কথা যার মধ্য দিয়ে আমরা সব কিছুর বাস্তবায়ন করতে পারবো। মাননীয় সভাপতি, উদাহরণ হিসেবে আমি বলতে চাই, ধানমন্ডির 10 নম্বরের 7 নম্বরের সড়কে যখন একজন শিশু তার মায়ের হাত ধরে স্কুল থেকে বাড়ি ফিরছিল, মাননীয় সভাপতি, তখন ঘটে সেই মর্মান্তিক ঘটনা। ফুটপাত দিয়ে যখন তার নিরাপদে বাড়ি ফেরার কথা ছিল, তখন সে আর সুস্থভাবে বাড়ি ফিরতে পারেনি। মাননীয় সভাপতি, তাকে বাড়ি ফিরতে হয়েছিল হসপিটাল থেকে তার হাত পা রেখে। মাননীয় সভাপতি, কেন হয়েছে সেটি? তার কারণ হচ্ছে ফুটপাতের সঠিক ব্যবহার নিশ্চিত হয়নি। সেখানে সচরাচর যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে মোটর সাইকেল বিভিন্ন জিনিসের আনাগোনায় ভরে গেছে সেই ফুটপথ, এবং সেটি ব্যবহারের অনুপযোগী হয়েছে। এবং এর প্রেক্ষিতে যখন হাইকোর্ট থেকে একটি রুল করা হয়, সেখান থেকে বলা হয় সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং এর বাস্তবায়নের কথা। মাননীয় সভাপতি, সেই সময়ে দাঁড়িয়ে যখন আমরা বিতর্ক করছি, যখন তারা সামগ্রিক বিষয়টাকে এড়িয়ে যে বিতর্ক করেন, তখন এখানে প্রমাণিত হয় তাদের আজকের সামগ্রিক বিতর্কের দুর্বলতার বিষয়টি। মাননীয় সভাপতি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে এরকম একটি নির্দেশ যখন আছে সঠিক নীতিমালা প্রণয়ন, তখন আমরা তাদের সুরে সুর মিলে বলছি হ্যাঁ, সঠিক নীতিমালা প্রণয়নের কথা বলছি আমরাও। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমরা যে 5টি এজেন্টকে দেখিয়ে গিয়েছি আজকে ফুটপাতের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত, তারা হচ্ছে হকার, সরকার, সিটি কর্পোরেশন, ডিএমপি, পথচারী। মাননীয় সভাপতি, এবার আমি দেখানোর চেষ্টা করব এগুলোর সমস্যার সমাধান আমি কি করে আমরা করতে পারি। মাননীয় সভাপতি, এখানে আমরা হকারদের জন্য যে ব্যবস্থাটি, যুগোপযোগী যে ব্যবস্থাটির কথা বলছি, সেটি হচ্ছে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মাননীয় সভাপতি, হকারদের বিরুদ্ধে বিদ্রোহ করে লাভ হবে না। সেখানে হকারদের বিরুদ্ধে বিদ্রোহ করে আপনি কোনো জিনিস আদায় করতে পারেন না, কারণ তারা 2 বেলা 2 মুঠো ভাতের জন্য যদি সংগ্রাম করেই থাকে, তাহলে তারা পরবর্তীতে আবার সেখানে ফিরে আসবে। তাই তাদের জন্য যে কাজটি করতে হবে, সরকারকে সেখানে ইনসেন্টিভ প্রদান করতে হবে, সঠিক নীতিমালা প্রণয়ন করতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং প্রয়োজনীয়তা অনুভব করে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাদের জন্য বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করতে হবে, যেখানে তারা অবাধে সুষ্ঠুভাবে তাদের
তাদের ব্যবসা কার্যক্রম সম্পন্ন করতে পারে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এবার আমি বলছি কিভাবে সরকার এবং সিটি কর্পোরেশন সামগ্রিকভাবে কাজ করতে পারে মাননীয় সভাপতি। সরকার থেকে যে কাজটি করা হতে পারে মাননীয় সভাপতি, সিসি ক্যামেরার মাধ্যমে সমস্ত বিষয়টি মনিটরিং করতে হবে এবং স্বচ্ছতা জবাবদিহিতার নিশ্চিত করতে হবে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এখানে আরেকটি যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে আমরা যদি এই ব্যবহারটি নিশ্চিত করতে চাই এবং আমরা এই সুষ্ঠু ব্যবহার যদি নিশ্চিত করতে চাই তাহলে আমাদের এর বিকল্প কিছুই নেই মাননীয় সভাপতি। ঠিক যে সময়টা দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথায় সায় মিলে বলতে হয় ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বুকে লালন করে আমরা এগিয়ে যাচ্ছি এক এক ধাপ করে, ঠিক সেই সময় বলছি আমরা প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের কথা মাননীয় সভাপতি। এবং এই প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করবে ফুটপাতের সঠিক ব্যবহার। প্রযুক্তির ব্যবহার নিশ্চিত এবং অন্য স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারি মাননীয় সভাপতি আমাদের যে মূল সামগ্রিক রূপরেখা তার মাধ্যমে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন ঢাকা শহরে 163 কিলোমিটার ফুটপাত রয়েছে, যার 90% ফুটপাত ব্যবহারের অনুপযোগী মাননীয় সভাপতি। প্রশ্নটি হচ্ছে কেন ব্যবহারের অনুপযোগী এবং কিভাবে আমরা এগুলোকে ব্যবহারের উপযোগী করে গড়ে তুলতে পারি সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। এবং সেজন্য আমরা যে 5টি এজেন্টের কথা বলছি সেই 5টি এজেন্টকে সমন্বিত করে সমন্বয়ভাবে আমাদের কাজ করতে হবে। এবং আমরা যদি একটি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখতে পারবো 2008 সালে ফুটপাতে যে দুর্ঘটনা ঘটেছিল সেটি ছিল 392টি দুর্ঘটনা মাননীয় সভাপতি, সূত্র BRT এর তথ্য মতে আমরা বলতে পারি। এবং এই সোনার বাংলায় যেখানে প্রতি 25 ঘন্টায় একজন পথচারী সড়ক দুর্ঘটনার মুখে পতিত হয়, সেই সময় দাঁড়িয়ে যখন আমরা বিতর্ক করছি তখন আমাদের কোন ধরনের সচেতনতার মধ্য দিয়ে এ ধরনের আমরা সমস্যার সমাধান করতে পারি, আশা করি তৃতীয় বক্তা এসে তার যুক্তিসহ উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে যাবেন মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এই সামগ্রিক বিষয়গুলো যখন আমরা বিবেচনা করতে পারি তখন এই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যুগ উপযোগী নীতিমালা গ্রহণ এবং এর সঠিক বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা পূরণ করব আমাদের লালিত স্বপ্ন সোনার বাংলা। মাননীয় সভাপতি, আপনার মাধ্যমে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। ধন্যবাদ রথীন্দ্রনাথ সরকারকে। তিনি কথা বললেন এশিয়ান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পক্ষ থেকে। আজকের বিতর্কের বিপক্ষে তিনি কথা বলেছেন। এরপর আমি আহ্বান জানাবো আজকের এই বিতর্কের পক্ষে কথা বলবেন হাজী মোহাম্মদ মহসিন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইকবাল হাসান, এবং তিনি দলনেতা বটে। ইকবাল হাসান এখন কথা বলেন। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। একটি যুক্তিখণ্ডন দিয়ে শুরু করছি। বিপক্ষ দল থেকে একটু আগে বলে গেলেন যারা দুবেলা দুমুঠো ভাত খেতে পায় না তারা নাকি কখনোই সচেতন হতে পারে না। মাননীয় সভাপতি, তাহলে এই বাংলাদেশে 52 আসতো না, কখনোই বাংলাদেশ প্রতিষ্ঠা হতো না। যারা চাষাবাসা দুবেলা দুমুঠো খেতে পায় না কখনো, তাদের মাধ্যমে এই বাংলাদেশে এসেছে, কোনো শিল্পপতির মাধ্যমে নয়, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টের মাধ্যমে নয়। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয় পথচারীদের সচেতনতাই ফুটপাতে সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে। সঙ্গত কারণেই পক্ষচারণ করছি। একটি প্রবাদ দিয়ে শুরু করছি, যেটি অনেক জনপ্রিয় একটি প্রবাদ, যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে ঘুমের ভান ধরে থাকে তাকে কখনোই জাগানো যায় না। মাননীয় সভাপতি, বাংলাদেশে আবার সংগ্রাম দরকার, আন্দোলন দরকার। যেমনটি আন্দোলন করছে বুড়িগঙ্গাকে বাঁচানোর জন্য বাপা কিংবা বেলা, যেমনটি করছি আমরা কনসার্টে, যেমনটি হয়েছে শনি রাখড়াতে, যেমনটি হয়েছে। মাননীয় সভাপতি, আজকে আমরা দেখেছি কিছুদিন আগেই এই আম আমরা আমাদের সবারই পছন্দ, রাজশাহীর আম আমরা খুব পছন্দ করি। তার মানে এই নয় যে ফুটপাতে আমরা আম্রপল্লী দিয়ে জনগণের পথ আটকে দিয়ে আমরা আম্রপল্লীর আম খাবো। মাননীয় সভাপতি, কখন এই আম্রপল্লীগুলো ফুটপাত থেকে উঠিয়ে নেওয়া হয়? যখন ব্লগে লেখালেখি হলো, যখন পত্রিকায় লেখলো, আমি একজন পাঠক, আমি একজন লেখক, যখন আমার লেখা ব্যক্ত করলাম, ঠিক তখনই মাননীয় সভাপতি সেই আম্রপল্লীগুলো ফুটপাত থেকে উঠিয়ে নিতে বাধ্য হয় সরকার, ডিএমপি, তারা যেগুলোর কথা বলছে। মাননীয় সভাপতি, 5টি এজেন্টের কথা আজকে বলেছেন। বাংলাদেশে তো অনেক পরিকল্পনা হয়, কি হয় জানেন? সর্বশেষ কল্পনাটি থাকে আমার মধ্যে, আপনার মধ্যে, আর পরিটি আকাশে উড়ে পরি হয়ে যায়। মাননীয় সভাপতি, আমরা জানি ফুট ওভার ব্রিজ, বাংলাদেশে যে ফুট ওভার ব্রিজগুলো আছে ঢাকা শহরে, সেই ফুট ওভার ব্রিজগুলোর মধ্যে প্রতিটিরই এক একটি কাহিনী আছে। এক একটি কাহিনী হয়তো বা কখনো আখতারুজ্জামানের মৃত্যু কিংবা তৌহিদুজ্জামানের মৃত্যু, কখনো শাম্মী আক্তার হেপির মৃত্যু। ঠিক তখনই জনগণ দাবি করে যে এই জায়গায় একটি ফুট ওভার ব্রিজ দরকার, এবং জনগণ যখন সরকারকে বলে ঠিক তখনই সরকার উদ্যোগ নেয়। আসলে এই জায়গাটি মনে হয় অনেক গুরুত্বপূর্ণ, এই কারণে এই জায়গায় একটি ফুট ওভার ব্রিজ বানাতে হবে। তারপরও মাননীয় সভাপতি, কেন মৃত্যু হয় অহরহ? কেন হয় জানেন?
কোনো সরকারের কারণে নয়, কোনো আপনারা যে এজেন্ট ডিএমপি বলছেন এগুলোর কারণে নয়, হয় আমাদের নিজেদের কারণে। যখন নিউ মার্কেটে পরপর 2টি ওভারব্রিজ, কিন্তু আমরা কয়জন ওভারব্রিজ ব্যবহার করি? আমরা মাঝখানে শিক কেটে একটি রাস্তা দিয়েছি, সেটি নিচ দিয়ে যায় মাননীয় সভাপতি। এই হচ্ছে আমাদের বোধগম্যতা, এই হচ্ছে আমাদের সচেতনতা, আর সেটির কারণেই আজকে আমরা পিছিয়ে আছি। আমাদের ফুটপাত অহর্নিশ দখল করে নিচ্ছে তারা। যখন আখতারুজ্জামান ইলিয়াসের সেই চিলেকোঠার সেপায়ের মতো, খিজিরের মতো আমরা প্রতিবাদী হব, আমরা যখন একটি গ্রুপ তৈরি করতে পারবো, গণমাধ্যম সেখানে আমাদেরকে সহযোগিতা করবে, আর সব মিলিয়ে আমরা সচেতন হব পথচারীরা যারা এই পথকে নষ্ট করছি। এবং অহরহ আপনারা বলছেন 40% মৃত্যু হচ্ছে, সেই মৃত্যুর মুখে যারা পতিত হচ্ছি সেই তাদেরকে আমরা বাঁচাতে পারবো। মাননীয় সভাপতি, এভাবে আজকে আমরা জানি যে কিছুদিন আগেই জাপানের কিছু শিক্ষার্থী ঢাকা এসেছে ক্লিন ঢাকা প্রজেক্ট করার জন্যে, এবং আমি তাদের সাথে কাজ করেছিলাম। আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা কি সরকারের কোনো উদ্যোগে এসেছেন? ওরা আমাকে উত্তর দিয়েছে, না, আমরা 100 জন শিক্ষার্থী আমাদের ব্যক্তিগত প্রচেষ্টায় আমরা এসেছি এখানে। এবং তারা এসে একটি মজাদার রিপোর্ট দিয়েছে যে ঢাকার ফুটপাতের রাস্তাগুলোর সাদা অংশ নিচ থেকে সবুজ হয়ে যায়। কেন হয় জানেন মাননীয় সভাপতি? উত্তর দিয়েছে তারা মূত্র বিসর্জনের মাধ্যমে। কারণ ঢাকার আমরা যারা অসচেতন মানুষ, এটি আমাদের জাতিকে অনেক বেশি ছোট করে দেয়। সেটি হচ্ছে সবচেয়ে দুঃখজনক ঘটনা মাননীয় সভাপতি। যখন জাপানের কিছু শিক্ষার্থী জানলো যে এই দুঃখজনক ঘটনার এই বাংলার যারা জনগণ তারা এরকম করছে ফুটপাতকে নিয়ে, তারা কত বড় অসচেতন জাতি, তারা কতটা অসচেতন যারা ফুটপাতে পায়চারি করে কিংবা পথচার। এই কারণে মাননীয় সভাপতি আরেকটি প্রবাদ আছে যে যখন বাচ্চা কাঁদে তখন মাও বাধ্য হয় তাকে দুধ দিতে। ঠিক আমাদের এখন সময় এসেছে, আমরা যারা জনগণ ফুটপাতে হাঁটতে পারছি না, কাকে সরাবো? আজকে রাজনৈতিক অঙ্গ সংগঠনের কিছু মানুষকে সরাবো, আজকে হকারকে সরাবো, কয়জনকে সরাতে পারবো না। এই কারণে নাগরিক একটি সম্মিলিতভাবে প্রয়াস দরকার। যারা আমরা ফুটপাতে হাঁটি, ওভারব্রিজ ব্যবহার করতেই হবে। ঠিক এমনভাবে নয় যে সরকার একটি আইন করে দিল ধূমপান করলে 100 টাকা, এখন বর্তমানে 150 টাকা জরিমানা। সেই জরিমানা দিলেই যে মানুষ সচেতন হয়ে যাবে, মানুষ কার্যক্রম পালন করবে, বিষয়টি এরকম নয়। বিষয়টি হচ্ছে আমি ধূমপান প্রকাশ্যে করব না, আমি যে ধূমপান করি, আমি যদি প্রকাশ্যে ধূমপান না করি তাহলেই তো সমাধানটি হয়ে যায় মাননীয় সভাপতি। কারণ এটি হচ্ছে জনগণের বিষয়। জনগণ যারা ফুটপাত কারা হাঁটে, আমরা হাঁটি। সুতরাং আমাদের যদি উদ্যোগটি না থাকে, সরকার যতই উদ্যোগ নেক, কল্পনা আকাশে বেড়াবে, আর কল্পনা আমাদের কাছে থাকবে আর পরিটি থাকবে আকাশে। মাননীয় সভাপতি, শেষ করব একটি কথা দিয়ে। কিছুদিন আগেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তৌহিদুজ্জামান, তার মৃত্যু। তার আগে দেখেছিলাম আমরা শাম্মীর মৃত্যু, বুয়েটে দেখেছি মাননীয় সভাপতি মৃত্যু। এগুলো কেন হয়? একজন বাস ড্রাইভার, তার দোষ থাকতে পারে, তার দোষ আছে বটে, কিন্তু প্রথম উদ্যোগটি থাকে তার যে পায়ে পথ হাঁটে। সে যদি সচেতন না হয়, সচেতন যদি হতো, একটি যদি ফুট ওভার ব্রিজ থাকতো তাহলে হয়তো বা সে এদিক দিয়ে যেত না। যদি ফুট ওভার ব্রিজ, এখানে আমরা এখন আন্দোলন করছি মাননীয় সভাপতি, এখন যে